আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাকে অনেকেই বলেছেন যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ বা সংঘাত চলছে সেখানে আসলে কি হচ্ছে আমি যদি তাদের একটু জানাতাম। আমি চেষ্টা করেছি সেটা জানবার জন্য। 40 বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটা স্বপ্ন ছিল ইরান আক্রমণ করবার। তিনি এই স্বপ্নটি বহন করেছেন তার রাজনৈতিক জীবনের, কিন্তু কখনোই সেটা বাস্তবায়ন করতে পারেননি। কিন্তু এইবার তিনি সেই সুযোগটি পেয়েছেন। তিনি ট্রাম্পের সাথে আলোচনা করে ইরান আক্রমণ করেছেন। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে নেতানিয়াহু যা বলে ট্রাম্প সেটা মানে। কেন ট্রাম্প নেতানিয়াহুর সব কথা মানতে বাধ্য? একটু ফিরে যায় জেফ্রি এপস্টেইন ফাইলে। আপনারা নিশ্চয়ই এখনো মনে রেখেছেন এই জেফ্রি এপস্টেইন তার বিভিন্ন প্রমোদ ভবনে বিশ্বের প্রভাবশালী নেতৃবৃন্দকে নিয়ে যেতেন এবং সেখানে তারা অল্প বয়স্ক তরুণীদের সাথে, কিশোরীদের সাথে প্রমোদে মাততেন। এই যে যারা যারা অ্যাপস্টেইনের প্রমোদখানায় গিয়েছেন সেখানে বিশ্বের অনেক ক্ষমতাসীনদের নাম আছে। বিল ক্লিন্টনের নাম শোনা যায়, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও কিন্তু আছে। এই অ্যাপস্টেইনের প্রমোদখানার যেটা সমস্যা ছিল, এটা ছিল আসলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ নিয়ন্ত্রিত। এখানে সবকিছু এমন ভাবে ডিভাইস দিয়ে রেকর্ড করা হতো যে ওখানে যারা গিয়েছেন তাদের সমস্ত অপকর্মের প্রামাণ্য দলিল মোসাদের হাতে রয়ে গেছে, ইসরায়েলের হাতে রয়ে গেছে। ইতিমধ্যেই অ্যাপস্টেইন কর্মকাণ্ডে প্রায় 8 জন শীর্ষ পর্যায়ের ব্যক্তিত্ব সরি বলেছেন এবং আস্তে আস্তে এই তীর ট্রাম্পের দিকে ধেয়ে যাচ্ছিল। ট্রাম্প নিজেকে রক্ষা করবার জন্য মোসাদের কথায় এখন উঠছেন বসছেন বলে অনেকেই দাবি করছেন। তো এই যে 40 বছরের রাজনৈতিক স্বপ্ন বাস্তবায়নের জন্য নেতানিয়াহু যে ইরান আক্রমণ করলেন এবং ট্রাম্প সেখানে ঝাঁপিয়ে পড়লেন, ট্রাম্পের ধারণা ছিল এই আক্রমণটি 4 থেকে 5 দিন স্থায়ী হবে। ট্রাম্প আরো ধারণা করেছিলেন যদি কোনোভাবে ইরানের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেইনি সহ বড় বড় মাথাগুলোকে হত্যা করা যায়, তাহলে ইরানের সরকার ভেঙে পড়বে, কলাপস করবে এবং তখন আপার হ্যান্ডে থেকে আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব দেবে, যুদ্ধে জয়ী হবার গৌরব নেবে এবং পুরো ইরানকে তাদের কবজায় নিয়ে আসতে পারবে। কিন্তু ট্রাম্পের এই হিসেবটি কি ভুল প্রমাণিত হয়েছে? এটা নিয়ে এখন ব্যাপকভাবে আলোচনা চলছে। ট্রাম্পের বা আমেরিকার যে গোয়েন্দা সংস্থা সিআইএ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু ট্রাম্পকে বলেছিল যে ইরানকে আক্রমণ করলে, ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করা হলেও ইরান যে সাথে সাথেই বশ মানবে এটা সম্ভবত হবে না, বরং এই যুদ্ধ তখন আরো ভয়াবহভাবে চারিদিকে ছড়িয়ে যেতে পারে। ট্রাম্প গোয়েন্দা সংস্থার রিপোর্টকে নিজের আমলে নেননি, বরং তিনি নিজে যেটা বিশ্বাস করেন সেটিকেই ধারণ করেছেন। ইরানের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, তাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করা হয়েছে, কিন্তু ইরান সেই অনুযায়ী ভেঙে পড়েনি। এই যুদ্ধে আমেরিকা ডেফিনেটলি বিশ্বের 1 নম্বর সামরিক শক্তি। এটি একটি অসম যুদ্ধ। এই যুদ্ধে ইরানের রসদ একসময় ফুরিয়ে যাবে, আমেরিকার সাথে ইরান পারবে না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ইরান যে 3-4 দিনের মধ্যে কলাপস করবে এটাও আবার ভাবা ঠিক না। ইরান কিন্তু তার সমর কৌশল ঠিক করে রেখেছিল। যে মুহূর্তে সে আক্রান্ত হয়েছে, সে আমেরিকান স্থাপনা মিডিল ইস্টে যা ছড়িয়ে আছে সেখানে সে হিট ব্যাক করেছে। ইরান একা না, ইরানের সাথে একটা জঙ্গি নেটওয়ার্ক জড়িত। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি,
ইরাকের মিলিশিয়া বাহিনী, এরাও কিন্তু ইরানের সাথে সাথে ইসরায়েল এবং মার্কিন স্থাপনায় আক্রমণ শুরু করেছে। অর্থাৎ যুদ্ধটা আর ইরানের মধ্যে সীমিত নাই, এটা এখন ছড়িয়ে পড়েছে। এটি হয়তো ট্রাম্পের হিসেবের বাইরে ছিল। এখন আসলে এই যুদ্ধে কি হচ্ছে, আপনি যদি বাংলাদেশের মিডিয়া দেখেন কিংবা আল জাজিরার ধরনের মিডিয়া দেখেন, তাহলে আপনি ভাববেন যে একদম ইরান আমেরিকাকে ফাটায় ফেলতেছে। পক্ষান্তরে আপনি যদি আমেরিকান মিডিয়া দেখেন, ইসরায়েলের মিডিয়া দেখেন, তাহলে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে আপনি অনেক কিছুই পাবেন, কিন্তু তারা সত্যের কাছাকাছি। বাংগু মিডিয়ার মতো তারা সত্যের বিপরীতে নেই। যুদ্ধ চলছে, ডেফিনেটলি আমেরিকা অনেক এগিয়ে আছে, কিন্তু যুদ্ধটা কখন শেষ হবে সেটা নিয়ে কিন্তু সংশয় দেখা দিয়েছে। এদিকে ইরানের নিয়ন্ত্রণাধীন যে হরমুজ প্রণালী, তার দুই পাশে শতাধিক তেলবাহী জাহাজ আটকে আছে। ইরানের যুদ্ধ জাহাজের উপরে আমেরিকার সফল আক্রমণ হয়েছে, ইরানের অনেক স্থাপনা ভেঙে পড়েছে। পাশাপাশি আমেরিকা যে একেবারে কোনো ক্ষতি হচ্ছে না তা নয়, তাদের বেশ কিছু সৈন্য আহত হয়েছেন, 6 জন তো নিহতই হয়েছেন। আমেরিকার আভ্যন্তরীণ বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে, সারা বিশ্বের তেলের দাম বেড়েছে। হরমুজ প্রণালী অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ায় যে ইম্প্যাক্টটা পড়তেছে, যে বিকল্প পথে যদি যেতে হয় পরিবহন খরচ বাড়বে, পরিবহন খরচ বাড়লে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় এবং আলটিমেটলি এটা শিল্প খাতকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। অর্থাৎ এখন এই যে সংঘাতটি শুরু হয়েছে, এটি আজকে 1 সপ্তাহ হয়ে গেল। গত শনিবার শুরু হয়েছিল, আজকে শনিবার। এটি কবে থামবে, এটার পরিণতি কি হতে পারে? সম্ভাব্য 3টা পরিণতি হতে পারে। যে একটা হলো যে কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে এই সংঘাতের একটা শেষ করা যেতে পারে। এখানে বিশ্বের অন্যান্য যেসব প্রভাবশালী দেশ আছে তারা স্টেপ ইন করতে পারে, আলোচনার টেবিলে আসতে পারে। যদিও আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানকে আক্রমণ করেছে তখনও কিন্তু একটা আলোচনা চলছিল এবং ইরান সম্ভবত ধারণা করেছিল যে আলোচনা চলাকালীন তারা আক্রান্ত হবে না। কিন্তু এখনো আলোচনার সবসময় সুযোগ আছে, যে কোনো সংঘাতে আলোচনার দ্বার উন্মোচিত হতে পারে। দ্বিতীয় হলো যে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য, রাজনীতির ভারসাম্য বদলে যেতে পারে। যেহেতু আমেরিকার কারণে মধ্যপ্রাচ্য আজকে নিজে হুমকির মুখে পড়েছে, আক্রান্ত হয়েছে, সে হয়তো নতুন মিত্র খুঁজতে পারে। তৃতীয় এবং ভয়ানক যে পরিণতি, সেটা হলো যে এই যুদ্ধ আরো ব্যাপকভাবে ছড়িয়ে যেতে পারে। আমরা ঠিক এখনো নিশ্চিত নই ইরান কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে। আমেরিকা এবং ইসরায়েল এবং তাদের সাথে আরো অনেক মিত্র শক্তি আছে, কিন্তু ইরানের সাথে কিন্তু সরাসরি পাশে কেউ দাঁড়াচ্ছে না। চীন আপনারা জানেন একটা সুবিধাবাদী দেশ, সে কখনো আপনার জন্য যুদ্ধে জড়াবে না। রাশিয়ার সেই বাস্তবতা নেই, সে ইউক্রেন নিয়েই তাকে ব্যস্ত রাখা হয়েছে। যদিও বলা হচ্ছে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। এদিকে ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল বলে দাবি করা হচ্ছে এবং ইরান সেটি প্রত্যাখ্যান করে বলেছে যে যুদ্ধবিরতি যদি হয় তা হতে হবে ইরানের শর্তে। এখন ট্রাম্প বলছেন যে পরাজয় স্বীকার না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। তার মানে 4-5 দিনের যুদ্ধ আর নেই। গোয়েন্দা তথ্যের উপর নির্ভর না করে ট্রাম্প যে সংঘাতে জড়িয়েছেন সেটা আরো বেশি দিন চলবে এবং এর জন্য সারা পৃথিবীকে ভুগতে হবে। ইতিমধ্যে আবারও বলছি যে সব দেশেই তেলের দাম বেড়ে গেছে, বাংলাদেশেও এর প্রভাব এসে অলরেডি পড়েছে। আপনারা দেখেছেন যে তেল কেনার উপরে কিন্তু
নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, যে প্রাইভেট কার দিনে 10 লিটারের বেশি তেল কিনতে পারবে না। এবং ঢাকার থেকে বন্ধুরা বলছে যে দীর্ঘ লাইন নাকি, এক একটা সার্ভিস স্টেশনে দীর্ঘ লাইন 1-1.5 কিলোমিটারের, এবং ওই 10 লিটার তেল সংগ্রহ করতে গিয়ে 2 লিটার তেল নাকি লাইনেই পুড়ে যাচ্ছে। এই মুহূর্তে যারা আপডেট জানতে চেয়েছিলেন তাদের সরাসরি বলতে গেলে আপডেট হলো যুদ্ধ চলছে, আমেরিকা ডেফিনেটলি আপার হ্যান্ডে আছে। বাট যেহেতু ইরানের হারানোর কিছু নাই, ইরান কল্পনাতীত ভাবে হিটব্যাক করেছে এবং কিছু কিছু ক্ষেপণাস্ত্র সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। কিন্তু ইরান কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে জানি না। তবে যতদিনই যুদ্ধ চলুক, আমাদের সাধারণ জনগণের কপালে কিন্তু ভোগান্তি আছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সম্প্রতি আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে আরোপিত নিষেধাজ্ঞা সেটি কবে প্রত্যাহার করা হবে। এই প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়ে আমি নানান আঙ্গিক থেকে আসলে এটি দেখবার চেষ্টা করেছি। আপনারা জানেন যে 2025 সালের 12ই মে একটি সরকারি নির্বাহী আদেশে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং তখন সিনিয়র স্বরাষ্ট্র সচিব যিনি ছিলেন নাসিমুল গনি, তিনি সই করে একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন, যেখানে বলা ছিল যে সন্ত্রাস দমন আইনের কিসব ধারা দেখিয়ে এই কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং আওয়ামী লীগের উপরে বিচার হবে, মামলা চলছে, এসব অনেক কিছু বলেছিল। এবং তখন থেকেই কিন্তু এই প্রজ্ঞাপনটি নিয়ে সমালোচনা করা হয়েছে এবং ক্রমশ এটি স্পষ্ট হয়েছে যে এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হলো, এই নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাইরে রাখবার জন্যই এটি করা হয়েছিল। কারণ যে পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার বিদায় নিয়েছিল, খুব দ্রুতই সেটা একটা ইউটার্ন আমরা দেখতে পেয়েছিলাম, একটা রিভার্স সিচুয়েশন। দ্রুত আওয়ামী লীগের জনপ্রিয়তা ফিরে আসছিল, শেখ হাসিনার গ্রহণযোগ্যতা বাড়ছিল। সেই অবস্থায় নিজেদের মতো করে একটা নির্বাচিত সরকার গঠন করবার জন্য আওয়ামী লীগকে দূরে রাখার বিকল্প ছিল বলে ডক্টর ইউনূসদের কাছে মনে হয়নি। কিন্তু 12ই ফেব্রুয়ারি যখন নির্বাচন হলো, এখন এই প্রশ্নটি উঠেছে, তাহলে কবে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে? আদৌ কি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, নাকি এটা অনেকদিন ধরেই আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞাটা থাকা হবে? এটি নিয়ে অনেকে কারণে আশা করছেন, বিশেষ করে দেশে একটা নতুন সরকার এসেছে, তারেক রহমান কি ভাবছেন এই নিষেধাজ্ঞা নিয়ে, বিএনপি কি ভাবছে। বিএনপির অনেকের সাথে যোগাযোগ করে যেটি আমি জেনেছি, এবং আপনারা জানেন যে গত 21শে ফেব্রুয়ারি, গতকাল শনিবার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান ছিলেন এবং সেখানে তিনি মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদের সদস্য এবং দলীয় নেতা অনেকের সাথেই একটা ইনফর্মাল মিটিং করেছেন। তো সেই সব মিটিংয়ে এবং এছাড়াও ব্যক্তিগতভাবেও তারেক রহমানের কাছে এই প্রশ্নটি উত্থাপিত হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা কবে প্রত্যাহার করা হবে। বিএনপি এই প্রশ্নে কিন্তু দ্বিধাবিভক্ত। বিএনপির একটা বড় অংশ মনে করে যে গত 15 বছর আওয়ামী লীগ সরকারে থাকাকালীন তাদের উপরে অনেক নির্যাতন হয়েছে, তাদের অনেককেই জেলে নেওয়া হয়েছে। সুতরাং তারা মনে করে যে বিএনপিরও উচিত একইভাবে আওয়ামী লীগের উপরে হার্ড লাইনে যাওয়ার। আবার বিএনপির আরেকটা অংশ মনে করে যে আওয়ামী লীগ তাদের উপরে নির্যাতন চালিয়েছে বা তাদের উপরে জেল জুলুম, নির্যাতন, হুলিয়া এগুলো ছিল ঠিকই, তো একই কাজ যদি বিএনপি করে তাহলে আওয়ামী লীগের চাইতে বিএনপি ভালো হলো কিভাবে। তো এই দুটো মতামতের মাঝখানে দাঁড়িয়ে তারেক রহমান কিন্তু নিজের কোনো সিদ্ধান্ত দেননি, তিনি কোনো মতামত দেননি। তিনি বলেছেন এটা একটা সিরিয়াস ইস্যু এবং এটা নিয়ে আসলে ভেবে দেখতে হবে। অর্থাৎ তারেক রহমান কোনো সিদ্ধান্ত দেননি এবং তারেক রহমানের অবস্থানটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। অনেকেই বলছেন যে সংসদ নির্বাচন হলো, এরপরে একের পর এক স্থানীয় সরকার নির্বাচন হবে এবং বিএনপি চাইবে যে আওয়ামী লীগকে বাইরে রেখে এই নির্বাচনগুলো করে সেখানেও তারা তাদের নেতাকর্মীদের যেন নির্বাচিত করে আনতে পারে।
তো এই একটা ধারণাও আছে, এবং সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসাটা মানে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়টা পিছিয়ে যেতে পারে। এদিকে জামাতে ইসলাম এবং এনসিপি চায় না যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক, কারণ তারা আওয়ামী লীগ যদি মাঠে আসে তাহলে বিএনপি এবং আওয়ামী লীগই রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবে, জামাত এবং এনসিপির গুরুত্ব কমে যাবে। সুতরাং তারা কোনো অবস্থাতেই এটা মেনে নিতে চায় না, এবং এমনকি ইনুস যখন 12ই মে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তখন কিন্তু এই এনসিপি, শিবির, জামাত, ইনকিলাব মঞ্চ এদের কাজে লাগিয়েছিল। এদের দিয়ে দাবি তুলানো হয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, এবং তারপরে ঘটনাটা ঘটেছে। তো এখন এর সাথে আবার একটা আন্তর্জাতিক সমীকরণ যুক্ত আছে। আন্তর্জাতিক যে দেশগুলো, বিশেষ করে বাংলাদেশের বর্তমান অবস্থায় বা বাংলাদেশের রাজনীতিতে যারা প্রভাব রাখছে, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত, আমেরিকা, এরা কি ভাবছে? এরা কি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অনেকেই মনে করেন কিংবা আপনারা জানেন যে তারেক রহমান বাংলাদেশে ফিরেছে, এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, এই সব কিছুর সাথে ভারতের একটা ভূমিকা ছিল। ভারতের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর ভেতরে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ছিল কিনা সেটা নিয়ে একটা আলোচনা আছে। আমি যতদূর জানি, ভারতও চায় যে দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরোপিত নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করা হোক। তো এখন এটা নিয়ে তারেক রহমানকে দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে। একটা দেশের রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে একটি বড় দল তার কার্যক্রম নিষিদ্ধ থাকবে, এটা কিন্তু কোনো সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের নির্দেশ করে না। বাংলাদেশের মানুষও জানতে চায় যে আওয়ামী লীগের উপর থেকে কবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তাদের কাছে যে প্রশ্ন, এভাবেই কি চলতে থাকবে যে পরস্পর শত্রুতামি, যে যখন যে দল ক্ষমতায় থাকবে সে তার প্রধান প্রতিপক্ষকে একেবারে নির্মূল করার জন্য চেষ্টা করবে? এভাবেই মানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে বিএনপিকে সাঁটাও, যখন বিএনপি ক্ষমতায় আসবে আওয়ামী লীগকে সাঁটাও, এভাবে যদি চলতেই থাকে তাহলে এর শেষ কথায়, এবং এটা বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির জন্য, পরিবেশের জন্য কতটা উপকারী আমরা গত 15 বছর দেখেছি। এটা অস্বীকার করবার কিছু নাই যে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অনেক মামলা ছিল, 200-300 করে মামলাও অনেক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ছিল। তো এর গভীরে যখন আমরা খুঁজতে যাই, আমরা যখন ভাবতে যাই যে আসলে বাংলাদেশের রাজনীতি তো এতটা হোস্টাইল ছিল না, যে একে অপরের বিরুদ্ধে এত হোস্টাইল কখনোই ছিল না। এটার উৎসমূল খুঁজতে গিয়ে কিন্তু আমরা 2004 সালের 21শে আগস্টে গিয়ে আটকে যাই। ওই 21শে আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শেখ হাসিনা সহ গ্রেনেড মেরে শেষ করে দেওয়ার যে নৃশংসতা দেখিয়েছিল সেই সময়ের বিএনপি সরকার, বিএনপি জামাত জোট সরকার, এবং অনেকেই বিশ্বাস করি আমরা যে এর পেছনে তারেক রহমান, আলী আহসান মুজাহিদ এরা জড়িত ছিল, এবং হাওয়া ভবনে বসেই এই ষড়যন্ত্রটা করা হয়েছিল। তারপর থেকেই কিন্তু রাজনীতিতে যে হিংসার একটা প্রতিহিংসার বীজ রোপিত হয়েছে, সেখান থেকে আমরা আসলে বেরিয়ে আসতে পারিনি। আদালত একদম সব শেষে আসিফ নজরুলের আমলে তারেক রহমানকে হয়তো খালাস দিয়েছে, কিন্তু তারেক রহমান তো জানেন 2004 সালের 21শে আগস্টের ওই গ্রেনেড হামলায় তার কি ভূমিকা ছিল। সুতরাং আজকের এই পরিস্থিতিতে যদি কোনো উন্নতি ঘটাতে হয়, তারেক রহমানেরও একটা দায়িত্ব থেকে যায়। যেহেতু 2004 সালের 21শে আগস্ট একটা ক্ষত সৃষ্টি হয়েছিল, এবং সেই ক্ষত থেকে বাংলাদেশের রাজনীতি ক্রমাগত আহ, মানে মূল দুটো দল পরস্পর থেকে দূরে সরে গিয়েছিল, সেই জায়গা থেকে আবার সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারেক রহমানকেই উদ্যোগ নিতে হবে। যদি আজকে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আসতে না দেওয়া হয়, যদি বাধা দেওয়া হয়, তাহলে সেই সুযোগ নেবে 71-এর পরাজিত শক্তি জামাত এবং তাদের বি টিম, সি টিম, এনসিপি এবং অন্যান্য যারা আছে, এবং তারা আলটিমেটলি
তারেক রহমানের ঘাড়েই উঠে বসবে। আজকে যে বিএনপি সরকার গঠন করেছে সেটা সম্ভব হয়েছে কেবলমাত্র তৃণমূলের আওয়ামী লীগ নেতাকর্মী এবং হিন্দু ধর্মের ভোট পাওয়ার কারণে। না হলে ওয়াকার এবং ইনুস যে গুটি সাজিয়েছিল তাতে এবারই জামাত ক্ষমতায় চলে যেত। তো এই পরিস্থিতি বিবেচনায় যেহেতু এখনো তারেক রহমান বিষয়টা নিয়ে মুখ খোলেননি, সেহেতু আমাদের অনুরোধ থাকবে যে বাংলাদেশের রাজনীতির বৃহত্তর স্বার্থে অবিলম্বে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। এর ব্যত্যয় ঘটিয়ে যদি আওয়ামী লীগকে দূরে রাখার চেষ্টা করা হয় তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগও কিন্তু একেবারে মুখ বন্ধ করে বসে থাকবে না। আওয়ামী লীগ কিন্তু অনেক ধৈর্যের পরিচয় দিয়ে চেষ্টা করছে যে আলোচনার মাধ্যমে এই বিষয়ের একটা সুরাহা করতে, এবং এই আলোচনাগুলো আমাদের দৃষ্টির আড়ালেই হয়ে থাকে, শীর্ষ নেতৃত্বের মাঝে আলোচনার মাধ্যমেই হয়ে থাকে। তো সেই দিকে পুরো দেশবাসী তাকিয়ে আছে। আমরা আশা করি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা অচিরেই প্রত্যাহার করা হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।